নবম এবং দশম শ্রেণীর বাংলা বই থেকে আমরা একটি গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে শুভা, আর এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন সে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তার মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। সে সে কথা কয় না, সে যে অনুভব করে সেই সকলের মনেই হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যে বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বিনা কষ্ট শুভাকে তাহার জন্য মেয়ের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার উষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। আমরা শুনছি বাংলা নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের বাংলা সাহিত্য থেকে শুভা গল্পটি। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টা গড়িয়া লইতে হয়। কথাটা তর্জমা করার মতো সকলের সময় ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাদের উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হন, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভেবে চাহিদা থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া উঠে। মুখের ভাব বই অজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তার চোখে ভাষা অসীম উদার ও অতল স্পষ্ট গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়ান্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গ ভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলাও করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রহাস নহে। নিরলসতা তটিনী আপনকুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার জন্য একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং
তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নিম্ন তলদিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চালিয়াছে। বাণী কণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, তাহার বাখারির বেড়া, আটচাল, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল ও কলার বাগান নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বুবা মেয়েটির কাহারও নজরে পড়ে কিনা তাহা জানে না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহা হইতে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা, আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাজির রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ ও বিচিত্র গতি, ইহাও বুবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। জিল্লির পূর্ণ তৃণভূমি হইতে সপ্তাদিতে নক্ষত্রলোকে পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থলে ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজনমূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বুবা প্রকৃতি এবং একটি বুবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তীর্ণ রুদ্র আর একজন রুদ্র তরুচ্ছায়ায়। আমরা শুনছি শুভা, যেটি নবম এবং দশম শ্রেণীর বইয়ের একটি গল্প। শুভার সেই গুটিকতক অন্তরঙ্গ বন্ধুদের দল ছিল না, তাহা নয়। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহার কখনোই শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভর্ৎসনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ড দেশে ঘর্ষিত করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা, পরিপূর্ণতা এবং বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল ও বিড়াল শাবক ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখনই তখনই শুভার গরম কোলে নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণ বিশেষ সহায় হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবনের মতো শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার
ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট্ট ছেলেটি, তাহার নাম প্রতাপ, লোকটি নিতান্তই অপকর্ম। সে যে অপকর্ম করিয়া সংসারে উন্নতি করিত যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিতেছে। অকর্মপূর্ণ লোকের একটা সুবিধাই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন এক আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদ অবসরে যেভাবে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপযুক্ত সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। এবং যে কোনো কাজে নিযুক্ত থাকা একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার মতো বাক্যহীন সঙ্গীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠা। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোজন করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দ্রুতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করিত অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো কাজে লাগিতে। কোনো মতে জানাইয়া দিত এই পৃথিবীর সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, তোমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা জানিতাম না। মনে করো, সুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহা তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে কে বসিয়া। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বুবা মেয়ে সু, আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবু সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মাইয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মাইয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহে দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি সুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জরতার
একেবারে শেষ সীমা পর্যন্ত, এমন কি তাহা অতিক্রম করিবার থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিছেন। লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি একঘরে করিবে এমন জনরবও শোনা যায়। বাণীকণ্ঠে সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। আমরা শুনছি নবম এবং দশম শ্রেণীর বাংলা বই থেকে শুভা যে গল্পটি রয়েছে, শুভা গল্পটি। বিদেশ যাত্রার উদ্দেশ্যে উদ্যোগত হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাবের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা নির্দিষ্ট আকাঙ্ক্ষা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চোখ মেলিয়া তাহার মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিবার চেষ্টা করিত, কিন্তু তাহা কিছুই বুঝিয়া বলিত না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া সে আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকা, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকেই চাহিয়া রহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীর সাথে বিদায় লইতে গেছে। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একেবারে দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহার মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুক্লাদ্বাদশীর রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদী তটে শস্যসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। তো শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে এটি সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মমত্ববোধ সম্পর্ক গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না, মা মনে করে এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন, আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না। কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সেই মুখর, তাদের সে খুব কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো উপস্থাপন করেছেন। শিশুর এই ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্পটি আলোচনা করা হয়েছে। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, কারণ এটি নবম এবং দশম শ্রেণীর বাংলা বই থেকে, বাংলা বইতে শুভা গল্পটি রয়েছে। তো গল্পটি থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি যেন আমরা আমাদের যারা বাক প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের সাথে আমরা যেন সেইভাবে মমত্বশীল দৃষ্টিতে যেন আমরা দেখি, সেই বিষয়টি বিবেচনা
করা হয়েছে এখানে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।